পেরুতে সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল জেনজি। সরকার পতন না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার ঘোষণা তরুণদের। ঘুষ নেয়ার দায়ে চীনের সাবেক কৃষিমন্ত্রী তাং রেনজিয়ানের মৃত্যুদণ্ড। 450 কোটি টাকার বেশি ঘুষ নেয়ার অভিযোগ। শুকিয়ে যাচ্ছে ইরাকের টাইগ্রিস ও ইউফ্রেটিস নদী। হাদিসের ভবিষ্যৎবাণী সত্য হল। নদী শুকিয়ে যাওয়ায় খেজুর বন ধ্বংস, সংকটে মধু উৎপাদন। ল্যাটিন আমেরিকার দেশ পেরু বর্তমানে এক তীব্র সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল। দেশের তরুণ প্রজন্ম, বিশেষ করে জেনজি গোষ্ঠী, প্রেসিডেন্ট দিনা বলুয়ার্তে এবং কংগ্রেসের বিরুদ্ধে রাস্তায় নেমে এসেছে। স্থানীয় সময় 27 সেপ্টেম্বর শনিবার হাজার হাজার তরুণ তরুণী আবারও রাজধানী লিমার রাজপথে বিক্ষোভ করে। এর এক সপ্তাহ আগেও বিক্ষোভে পুলিশ ও প্রতিবাদকারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছিল, যেখানে বহু পুলিশ কর্মকর্তা ও প্রতিবাদকারী এবং সাংবাদিক আহত হয়েছিলেন। প্রাথমিকভাবে বিক্ষোভের সূত্রপাত হয়েছে নতুন পেনশন ব্যবস্থা সংস্কার নিয়ে, যেখানে 18 বছরের ঊর্ধ্বে সবার জন্য একটি পেনশন প্রদানকারী সংস্থার সঙ্গে যুক্ত হওয়া বাধ্যতামূলক করা হয়েছে। তবে বিশ্লেষকরা বলছেন এটি আসলে পেরুর সাধারণ মানুষ এবং তরুণদের মধ্যে থাকা গভীর দুর্নীতি এবং অর্থনৈতিক নিরাপত্তাহীনতাজনিত ক্ষোভের বহিঃপ্রকাশ। প্রতিবাদকারী মারিয়া ব্যারিয়েন্টোস দাবি করেন পুলিশ তার দায়িত্ব পালন করছে না। আমরা শান্তভাবেই প্রতিবাদ করছিলাম, তবে দুর্ভাগ্যবশত তারা জনগণের উপর আক্রমণ করেছে, গুলি ছুঁড়েছে, কাঁদানে গ্যাস ছুঁড়েছে। পুলিশ জনগণের বিরুদ্ধে কঠোর, কিন্তু যখন অপরাধী এবং খুনিদের ধরার কথা আসে তখন তারা তা করে না। বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট বলুয়ার্তে এবং কংগ্রেসের বিরুদ্ধে দুর্নীতি, চাঁদাবাজি এবং সহিংসতা সহ একাধিক অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ এনেছেন। তরুণ প্রজন্ম স্পষ্ট জানিয়ে দিয়েছে যে সরকার পতন না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বে না। তাদের মতে সরকারের এই সিদ্ধান্ত জনগণের মতামত না দিয়ে চাপিয়ে দেওয়া হয়েছে, যা অর্থনৈতিকভাবে সাধারণ মানুষের উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করবে। প্রেসিডেন্ট বলুয়ার্তে এর আগে 2022 সালের শেষের দিকে ক্ষমতা গ্রহণ করেন, যখন পূর্বতন প্রেসিডেন্ট পেদ্রো কাস্টিলো ক্ষমতাচ্যুত এবং গ্রেপ্তার হন। কিন্তু তার ক্ষমতা গ্রহণের পর নিরাপত্তা বাহিনীর গুলিতে বহু প্রতিবাদকারীর মৃত্যু হয়, যার জন্য জবাবদিহিতার অভাবও তরুণদের ক্ষোভকে আরও বাড়িয়ে তুলেছে। বর্তমান প্রেসিডেন্ট এবং কংগ্রেস উভয়ের জনপ্রিয়তার হার এত কম যে তা দেশের রাজনৈতিক অস্থিতিশীলতাকে আরও বাড়িয়ে দিয়েছে। পেরুর তরুণদের এই আন্দোলন বর্তমানে ইন্দোনেশিয়া ও নেপালে হওয়া যুব বিক্ষোভের সঙ্গে তুলনা করা হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন সরকার যদি জনগণের উদ্বেগগুলো দ্রুত আমলে না নেয়, তবে এই বিক্ষোভ ভবিষ্যতে আরও তীব্র আকার ধারণ করতে পারে। ঘুষ নেওয়ার দায়ে মৃত্যুদণ্ড হল চীনের সাবেক কৃষিমন্ত্রী তাং রেনজিয়ানের। 28 সেপ্টেম্বর চীনের জিলিং প্রদেশের চাংচুনের একটি আদালতে এই সাজা ঘোষণা করা হয়। তবে সাজা কার্যকরের আগে তাকে 2 বছর পর্যবেক্ষণে রাখা হবে। জানা যায় তাং রেনজিয়ান 2007 থেকে 2024 সাল পর্যন্ত চীনের বিভিন্ন সরকারি পদে থাকাকালীন 268 মিলিয়ন ইউয়ানের বেশি অর্থ ও সম্পত্তি ঘুষ হিসেবে গ্রহণ করেছেন, যা বাংলাদেশি মুদ্রায় 450 কোটি টাকারও বেশি। চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার এক প্রতিবেদনে তার বিরুদ্ধে তোলা অভিযোগ ও সাজার তথ্য উঠে আসে। সংবাদ মাধ্যম চায়না ডেইলি জানায়, তাঁকে আজীবনের জন্য রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। সেই সঙ্গে বাজেয়াপ্ত করা হয়েছে তার সমস্ত ব্যক্তিগত সম্পদ। আদালতের রায়ে বলা হয়েছে তার অবৈধভাবে অর্জিত সকল সম্পদ রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে হবে। আদালত আরও জানায়, ঘুষের পরিমাণ অত্যন্ত বেশি হওয়ায় তাঁকে মৃত্যুদণ্ড দেওয়া উচিত ছিল, কারণ তার এই দুর্নীতি দেশ ও জনগণের জন্য বিশাল ক্ষতির কারণ। তবে তদন্তে সহযোগিতা করা এবং স্বেচ্ছায় অবৈধ আয়ের কথা স্বীকার করার কারণে আদালতের পক্ষ থেকে তাকে এই পর্যবেক্ষণের সুযোগ দেওয়া হয়েছে বলেও জানা যায়। চীনের নিয়মানুসারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে 2 বছর পর্যবেক্ষণে রাখা হয় এবং এই সময়ের মধ্যে যদি সে নতুন কোনো অপরাধ না করে, তবে তার মৃত্যুদণ্ড যাবজ্জীবন কারাদণ্ডে রূপান্তরিত হয়। ভালো আচরণের উপর ভিত্তি করে সাজা আরও কমানোর সুযোগ থাকে।
1983 সালে কর্মজীবন শুরু করা 63 বছর বয়সী এই রাজনীতিবিদ 1986 সালে চীনের কমিউনিস্ট পার্টিতে যোগ দেন। এরপর কয়েক দশক ধরে দেশটির কৃষি খাতে কাজ করছেন তিনি। কিন্তু 2024 সালের মে মাসে দলীয় শৃঙ্খলা এবং রাষ্ট্রীয় আইন লঙ্ঘনের গুরুতর অভিযোগে তাকে তদন্তের আওতায় আনা হয়। 6 মাসের দ্রুত তদন্ত শেষে তাকে দল থেকে বহিষ্কার এবং সরকারি পদ থেকে অপসারণ করা হয়। পরবর্তীতে এপ্রিলে তার বিরুদ্ধে ঘুষের অভিযোগ আনা হয় এবং জুলাই মাসে প্রকাশ্যে সেই মামলার শুনানি হয়। সত্য হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, শুকিয়ে যাচ্ছে ইরাকের ফোরাত ও দজলা নদী, সেই সাথে পানি হারাচ্ছে শাখা নদীগুলো। ফোরাত ও দজলা নদীর মিলিত হবার স্থানটিও শুকিয়ে যাচ্ছে, সেই সাথে ধ্বংস হয়ে যাচ্ছে নদী তীরের বিশাল খেজুর বন। দজলা ও ফোরাত নদী নিয়ে হাদিসে কিয়ামত সম্পর্কিত একটি ভবিষ্যৎবাণী আছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ না ফোরাত নদী শুকিয়ে যায় এবং সোনার পাহাড় উন্মোচিত হয়, যার জন্য মানুষ লড়াই করবে এবং তাদের মধ্যে ব্যাপক হত্যাযজ্ঞ ঘটবে। সম্প্রতি রয়টার্সের দেওয়া তথ্য অনুসারে দজলা ও ফোরাত নদী বর্তমানে শুকিয়ে যাচ্ছে, যার মূল কারণ হিসেবে জলবায়ু পরিবর্তন এবং মানুষের কর্মকাণ্ড, যেমন বাঁধ নির্মাণকে দায়ী করা হচ্ছে। নদীর পানি কমার সাথে সাথে কমে যাচ্ছে খেজুর গাছ ও মৌমাছি। টাইগ্রিস ও ইউফ্রেটিস নদী মিলিত হয়ে সৃষ্ট নদী সাত আল আরবের তীরঘেঁষা সবুজ খেজুর গাছের বন একসময় ছিল মৌমাছিদের আদর্শ বাসস্থান। কিন্তু সাম্প্রতিক খরা এবং পানি সংকটের কারণে এই জীবনচক্র আজ মারাত্মকভাবে ব্যাহত। ইরাকের ঐতিহাসিক বন্দর শহর বাসরাকে কেন্দ্র করে এক সুদীর্ঘ কাল ধরে চলে আসা মধু উৎপাদনের ঐতিহ্য আজ এক ভয়াবহ পরিবেশগত সংকটের মুখে। একসময় এখানে প্রায় 16 মিলিয়ন খেজুর গাছ থাকা সত্ত্বেও এখন এই নদী তীরবর্তী অঞ্চলে মাত্র 3 মিলিয়ন গাছ অবশিষ্ট আছে। এই খেজুর গাছগুলি ছিল মৌমাছিদের প্রধান খাদ্যের উৎস। একসময় এই এলাকা থেকে বছরে প্রায় 30 টন মধু উৎপাদিত হতো, যা কমতে কমতে গত বছর হয়েছে 12 টন। এই মৌসুমে তা আরও কমে মাত্র 6 টনে নেমে আসার আশঙ্কা করা হচ্ছে। একসময় এই নদীর তীরবর্তী অঞ্চল ছিল ফুলে ফলে সমৃদ্ধ এক সবুজ জঙ্গল, কিন্তু কয়েক দশকের যুদ্ধ এবং জলবায়ু পরিবর্তনের ফলে সেই সবুজ এখন প্রায় বিলীন। কৃষি মন্ত্রণালয় তথ্য অনুযায়ী একসময় প্রায় 16 মিলিয়ন খেজুর গাছের মধ্যে এখন মাত্র 3 মিলিয়নেরও কম অবশিষ্ট আছে। মৌমাছিদের খাদ্যের প্রধান উৎস এই খেজুর গাছগুলো কমে যাওয়ায় তাদের টিকে থাকা কঠিন হয়ে পড়েছে। এর সঙ্গে যোগ হয়েছে অতি উচ্চ তাপমাত্রা, যেখানে গ্রীষ্মে তাপমাত্রা 50 ডিগ্রি সেলসিয়াস ছুঁয়ে যাচ্ছে, যা মৌমাছিদের জন্য জীবনঘাতী। বাসরা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং মৌচাষী মাহমুদ শাকের জানান, মৌমাছিদের পরিষ্কার পানির প্রয়োজন। এই পানির অভাবই তাদেরকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। উজানে বাঁধ নির্মাণ এবং দীর্ঘস্থায়ী খরার ফলে সাত আল আরব নদীর জলস্তর মারাত্মকভাবে কমে গেছে। এর ফলস্বরূপ আরব উপমহাসাগর থেকে নোনা পানি নদীতে প্রবেশ করে পানির লবণাক্ততা অনেক বেড়ে গেছে। এই নোনা পানি মৌমাছিদের জীবনধারণ এবং মধু উৎপাদনে বড় বাধা সৃষ্টি করছে। তিনি আরও জানান, লবণাক্ত পানির প্রভাবে শহরে প্রায় 2000 মৌচাক নষ্ট হয়েছে, যার ফলে অনেক মৌচাক মালিক সম্পূর্ণভাবে তাদের জীবিকা হারিয়েছেন। একসময় যে অঞ্চলে বছরে 30 টন মধু উৎপাদিত হতো, তা ক্রমাগত কমে এখন 6 টনে নামার আশঙ্কা করা হচ্ছে। যুদ্ধ ও সংঘাতের পর ইরাকের জন্য বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো এই পানি সংকট, যা কেবল মৌমাছিদের জন্যই নয়, বরং সমগ্র পরিবেশতন্ত্রকে ঝুঁকির মুখে ফেলেছে। এই ঘটনা জলবায়ু পরিবর্তনের মারাত্মক প্রভাব এবং এর সঙ্গে প্রকৃতির সূক্ষ্ম ভারসাম্যের সম্পর্ককে স্পষ্ট করে তোলে। মেরু ভালুকেরা দখল করেছে রাশিয়ার মেরু গবেষণা কেন্দ্র। এই জনমানবহীন দীর্ঘকাল ধরে পরিত্যক্ত কেন্দ্রটিকে এখন নিজেদের বাসস্থানে পরিণত করেছে বেশ কয়েকটি মেরু ভালুক। রাশিয়ার সুদূর উত্তর পূর্বাঞ্চলীয় উপকূলে অবস্থিত কোলিউচিন দ্বীপের এক পরিত্যক্ত সোভিয়েত মরু গবেষণা কেন্দ্রে সম্প্রতি এই অভূতপূর্ব দৃশ্যের সাক্ষী হয়েছে। এই মেরু গবেষণা কেন্দ্রটি সোভিয়েত ইউনিয়নের পতনের পরপরই প্রায় 30 বছর আগে বিজ্ঞানীরা ছেড়ে চলে যান।
জনপ্রিয় ভ্রমণ ব্লগার ভাদিম মাখরভ সম্প্রতি তার ড্রোন ক্যামেরা ব্যবহার করে এই বিরল এবং আকর্ষণীয় দৃশ্যটি ধারণ করেছেন। সেপ্টেম্বরের শেষ দিকের আর্কটিকের হালকা সূর্যের আলোয় এই বিশাল প্রাণীগুলোকে পরিত্যক্ত ভবনের ভেতরে ও বাইরে অবাধে ঘোরাফেরা করতে দেখা গেছে। ড্রোন যখন ভালুকদের কাছাকাছি যায় তখন সেগুলোর মধ্যে একটি আক্রমণাত্মক ভঙ্গিতে ড্রোনটিকে তাড়া করার চেষ্টা করে, আবার অন্যেরা খেলার ছলে কিংবা কৌতূহল বশত নিজেদের মাথা ভবনের জানালা ও ভাঙা দরজা দিয়ে বের করে উঁকি মারছিল। এ প্রসঙ্গে গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে মাখরভ দাবি করেন, ভালুকগুলো এই বাড়িগুলোকে বাতাস, বৃষ্টি ও অন্যান্য প্রাকৃতিক প্রতিকূলতা থেকে বাঁচার জন্য আশ্রয়স্থল হিসেবে দেখছে। সব মিলিয়ে তারা এখানে বেশ ভালোভাবেই মানিয়ে নিয়েছে। উল্লেখ্য, সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার প্রায় ৩ দশক আগে বিজ্ঞানীরা এই গ্রাম সংলগ্ন গবেষণা কেন্দ্রটি ছেড়ে চলে যান। এখন প্রকৃতির এই সাদা লোমশ অধিবাসীরা নিজেদের মতো করে এর দখল নিয়েছে। পরিবেশ ও বন্যপ্রাণী গবেষণার দৃষ্টিকোণ থেকে এই ঘটনাটি যথেষ্ট তাৎপর্যপূর্ণ। মেরু ভালুকদের আচরণ এবং কিভাবে তারা মানব নির্মিত কাঠামোকে ব্যবহার করছে তা পর্যবেক্ষণ করার এক নতুন সুযোগ তৈরি হয়েছে। সম্প্রতি ইউক্রেনের রাজধানী কিয়েভ এবং অন্যান্য অঞ্চলে ভয়াবহ এবং বড় আকারের হামলা চালিয়েছে রাশিয়া। এটি ছিল যুদ্ধ শুরু থেকে কিয়েভের উপরে চালানো সবচেয়ে দীর্ঘ এবং একটানা হামলাগুলোর মধ্যে একটি। গত 28 সেপ্টেম্বর রবিবার ভোরে রাশিয়া এক রাতের মধ্যেই 600টি ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইউক্রেনকে লক্ষ্য করে। এই হামলায় কিয়েভ শহরের একটি হৃদরোগ চিকিৎসা কেন্দ্র বা কার্ডিওলজি ক্লিনিক, বিভিন্ন কারখানা এবং অনেক আবাসিক ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি জানিয়েছেন, এই আক্রমণটি টানা 12 ঘন্টারও বেশি সময় ধরে চলেছিল। দুঃখজনকভাবে এতে কমপক্ষে 4 জন মানুষ মারা গেছেন এবং আরও কয়েক ডজন লোক আহত হয়েছেন। তবে ইউক্রেনের সেনাদের দাবি তারা সাহসের সঙ্গে এই আক্রমণ মোকাবেলা করেছে। তারা জানিয়েছে, রাশিয়ার ছোড়া 595টি ড্রোনের মধ্যে 568টি ড্রোন এবং 48টি ক্ষেপণাস্ত্রের মধ্যে 43টি ক্ষেপণাস্ত্র তারা আকাশেই ধ্বংস করে দিয়েছে। তাদের এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যদি সক্রিয় না থাকত তাহলে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও অনেক বেশি হতে পারত। এই হামলার তীব্রতা এত বেশি ছিল যে ইউক্রেনের প্রতিবেশী দেশ ন্যাটোর সদস্য পোল্যান্ডও চিন্তিত হয়ে পড়ে। নিরাপত্তা নিশ্চিত করতে পোল্যান্ড তাদের দক্ষিণ পূর্বাঞ্চলের 2টি শহরের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করে দেয়। শুধু তাই নয়, বিপদের আশঙ্কা দূর না হওয়া পর্যন্ত তাদের বিমান বাহিনীর যুদ্ধ বিমানগুলোকেও আকাশে টহল দিতে হয়েছিল। এই ঘটনাগুলোই প্রমাণ করে এই যুদ্ধ এখন কেবল 2টি দেশের মধ্যেই সীমাবদ্ধ নেই, এর প্রভাব পড়েছে প্রতিবেশী দেশগুলোর নিরাপত্তা এবং শান্তি শৃঙ্খলার উপরেও। আবারও ভয়াবহ বন্দুক হামলায় 4 জন নিহত হয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রে। এবার হামলাটি হয়েছে একটি গির্জায়। শুধু হামলা নয়, এলোপাথাড়ি গোলাগুলির পর আগুন ধরিয়ে দেওয়া হয় গির্জাটিতে। গত 28 সেপ্টেম্বর রবিবার সকালে মিশিগান অঙ্গরাজ্যের গ্র্যান্ড ব্ল্যাঙ্ক টাউনশিপে অবস্থিত চার্চ অফ জেসাস ক্রাইস্ট অফ ল্যাটার ডে সেন্টস নামের একটি গির্জায় এই হামলাটি হয়। এই ঘটনায় সন্দেহভাজন হামলাকারী সহ মোট 4 জন নিহত হয়েছেন এবং গুরুতর আহত হয়েছেন অন্তত 8 জন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ জানিয়েছে, হামলাকারীর নাম টমাস জ্যাকব স্যানফোর্ড। তিনি নিকটবর্তী বার্টন শহরের বাসিন্দা এবং সাবেক মার্কিন মেরিন সেনা ছিলেন। তিনি 2004 থেকে 2008 সাল পর্যন্ত ইরাক যুদ্ধেও অংশ নিয়েছিলেন। পুলিশ প্রধান উইলিয়াম রেনেই প্রেস কনফারেন্সে নিশ্চিত করেন যে স্যানফোর্ড তার গাড়ি দিয়ে গির্জার প্রধান দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এরপর অ্যাসল্ট রাইফেল দিয়ে এলোপাথাড়ি গুলি চালান এবং ভবনটিতে আগুন ধরিয়ে দেন। হামলার সময় গির্জার ভেতরে শত শত মানুষ উপস্থিত ছিলেন। স্থানীয় সময় সকাল 10:25 পুলিশ প্রথম ফোন কল পায়। মাত্র 8 মিনিটের মধ্যেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং গির্জার গাড়ি পার্কিং এলাকায় হামলাকারী স্যানফোর্ডের মুখোমুখি হয়। পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে হামলাকারী সেখানে নিহত হন। প্রথম দিকে 2 জন সাধারণ মানুষ নিহত হওয়ার খবর নিশ্চিত হলেও পরে দমকল কর্মীরা গির্জার ভেতর থেকে আরও 2 জনের মরদেহ উদ্ধার করেন। এছাড়া পুলিশ ঘটনাস্থল থেকে বিস্ফোরকও উদ্ধার করেছে। পুলিশ প্রধান রেনেই জানিয়েছেন, এই হামলার কারণে পুরো কমিউনিটি গভীরভাবে শোকাহত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে এক বিবৃতিতে বলেন, এটি যুক্তরাষ্ট্রে খ্রিস্টানদের ওপর আরেকটি উদ্দেশ্যমূলক হামলা বলে মনে করা হচ্ছে।
গান ভায়োলেন্স আর্কাইভ জানিয়েছে মিশিগানে এই হামলাটি 2025 সালের 324তম গণহত্যার ঘটনা। মাত্র 24 ঘন্টার মধ্যে এটি ছিল যুক্তরাষ্ট্রের তৃতীয় গণহত্যা। এর আগে নর্থ ক্যারোলাইনার সাউথ পোর্টে এক সাবেক মেরিন বন্দুকধারী একটি বারে হামলা চালিয়ে 3 জনকে হত্যা এবং 5 জনকে আহত করেন। অন্যদিকে টেক্সাসের ইগল পাস শহরে একটি ক্যাসিনোতে গুলি চালানো হলে কমপক্ষে 2 জন নিহত হন। চলাচলের জন্য খুলে দেওয়া হলো বিশ্বের সবচেয়ে উঁচু সেতু হুয়াজিয়াং গ্র্যান্ড ক্যানিয়ন ব্রিজ। 200 তলা ভবনের চেয়েও বেশি উঁচু 625 মিটার উচ্চতার এই সেতুটি অবস্থিত চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় গুইঝৌ প্রদেশে। টানা 3 বছরের দীর্ঘ নির্মাণ কাজ শেষে যান চলাচলের জন্য 28 সেপ্টেম্বর থেকে খুলে দেওয়া হয় চীনের হুয়াজিয়াং গ্র্যান্ড ক্যানিয়ন ব্রিজ। আগে যেখানে এক পাশ থেকে অন্য পাশে যেতে 2 ঘন্টারও বেশি সময় লাগত, সেখানে এই সেতুটির মাধ্যমে মাত্র 2 মিনিটেই গভীর গিরিখাত পেরিয়ে যেতে পারবেন ভ্রমণকারীরা। 1420 মিটার দৈর্ঘ্যের এই সেতুটি পাহাড়ি অঞ্চলের মধ্যে বিশ্বের দীর্ঘতম স্টিল ট্রাস গার্ডার সাসপেনশন ব্রিজ। প্রাদেশিক পরিবহন বিভাগের পরিচালক ঝান ইয়েনের মতে, এতে বায়ু প্রতিরোধী নকশা এবং উচ্চতার নির্মাণ কৌশল প্রয়োগ করা হয়েছে। সেতুটির কারণে 2 তীরের মধ্যে ভ্রমণের সময় 2 ঘন্টা কমিয়ে 2 মিনিটে নামিয়ে আনা হয়েছে। এটি স্থানীয় পরিবহন উন্নত করবে এবং অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন ত্বরান্বিত করবে, বিশেষত গ্রামীণ এলাকায়। সেতু এবং কাছাকাছি একটি পর্যটন অঞ্চলে বানজি জাম্পিং, টাওয়ার টপ ক্যাফে এবং একটি ভূতাত্ত্বিক সংস্কৃতি জাদুঘরও রয়েছে। বছরে 10 লাখেরও বেশি দর্শনার্থী আকর্ষণ করবে বলে আশা করা হচ্ছে। এই আগমন স্থানীয় কৃষি পণ্যের বিক্রয় বৃদ্ধি করবে এবং হোমস্টে, রেস্তোরাঁ এবং অন্যান্য স্থানীয় ব্যবসার প্রবৃদ্ধিকে উৎসাহিত করবে। হুয়াজিয়াং গ্র্যান্ড ক্যানিয়ন ব্রিজ চীনের দ্রুত বর্ধনশীল অবকাঠামো উন্নয়নের এক নতুন মাইলফলক। এর আগে বিশ্বের সর্বোচ্চ ব্রিজটিও ছিল এই বেইপান নদীর ওপরই, যা নতুন এই ব্রিজ থেকে মাত্র 100 কিলোমিটার দূরে অবস্থিত। গুইঝৌ প্রদেশকে প্রায়শই সেতুর রাজ্য বলা হয়ে থাকে। এখানে এখনো পর্যন্ত 30,000-এরও বেশি সেতু নির্মাণ করা হয়েছে, যার মধ্যে বিশ্বের 100টি সর্বোচ্চ সেতুর প্রায় অর্ধেকই রয়েছে এই প্রদেশে। ধীরে ধীরে পানি শূন্য হয়ে পড়ছে আফগানিস্তান, শুকিয়ে যাচ্ছে পানির কুয়া। পানির অভাবে ভয়াবহ সব রোগে আক্রান্ত হচ্ছেন বাসিন্দারা। আফগানিস্তানে পানির অভাব এতটাই প্রকট যে প্রায় আধা কিলোমিটারের মধ্যে কোনো পানির উৎস পাচ্ছে না অনেক পরিবার। বিয়াল্লিশ বছর বয়সী আসাদুল্লাহ নামের এক দোকানদারের পরিবার ভয়ঙ্কর পানির সংকটে পড়েছেন। আসাদুল্লাহর পরিবারে মোট 13 জন সদস্য। গত 4 বছর ধরে তাদের নিজেদের কুয়াটি শুকিয়ে যাওয়ার পর থেকে শুরু হয়েছে এক কঠিন লড়াই। পরিবারের দৈনন্দিন পানির চাহিদা মেটাতে প্রতিদিন প্রায় 400 মিটার হেঁটে একটি মসজিদের কল পর্যন্ত যেতে হয়। সেখানে দীর্ঘ লাইনে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে তবেই তারা পানির ড্রাম ভর্তি করতে পারেন। এতেই শেষ নয়, প্রতি 2 সপ্তাহে একবার একটি ব্যক্তিগত পানির ট্যাঙ্কার আসে। সেখানে পানির জন্য অতিরিক্ত খরচ গুনতে হয়। এটি তাদের সীমিত আয়ের ওপর মারাত্মক চাপ সৃষ্টি করছে। আমাদের দিনে 3 থেকে 4 বার পানি আনতে হয়। আমাদের পরিবার অনেক বড় এবং এটি বাচ্চাদের এবং আমাদের উভয়ের জন্যই ক্লান্তিকর। এই সংগ্রামের কারণে আমার বাচ্চারা তাদের পড়াশোনা থেকে বঞ্চিত হয়েছে। আসাদুল্লাহর স্ত্রী স্পেরে জানিয়েছেন, সামান্য পানি দিয়ে সংসার চালানো অনেক কঠিন। পানির অভাবে তারা স্বামী স্ত্রী দুজনেই অসুস্থ। একটি মাত্র গ্রামের পানি দিয়ে আমি আমার 3 সন্তানদের গোসল করে এবং অনেক কষ্টে অল্প কাপড় কাচি। আমরা নিজেরা খুব কম গোসল করি যেন বেশি পানি ব্যবহার না হয়, আর 1 জগ পানি দিয়ে 2 জন লোক অজু করতে হয়। সবচেয়ে কষ্টের বিষয় হলো পরিষ্কার পানির অভাবে তাদের পরিবারের স্বাস্থ্য সমস্যা দেখা দিয়েছে। আসাদুল্লাহর পেটে আলসার হয়েছে এবং স্পেরে নিজে এইচ পাইলোরি নামক রোগে আক্রান্ত হয়েছেন। শিশুদেরকে পানি দেওয়ার আগে তাকে 2 বার ফুটিয়ে নিতে হয়। তবুও প্রতিদিনের এই সংগ্রাম থামছে না। আসাদুল্লাহর পুত্র সানাউল্লাহ জানান, তাদের প্রতিদিনই পানি খুঁজতে যেতে হয়। আমরা স্কুলে যেতে চাই, কিন্তু আমাদের কাছে পানি নেই, তাই আমাদের পানি আনতে বাধ্য করা হচ্ছে। আমরা চাই পানির অভাব না থাকে, যাতে আমরা স্কুলে গিয়ে আনন্দ করতে পারি, কিন্তু তবুও আমাদের পানি খুঁজে বের করতে হয়।
আসাদুল্লাহর এই গল্পটি আসলে পুরো আফগানিস্তানের বর্তমান পরিস্থিতির একটি ছোট্ট অংশ। সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, দীর্ঘদিনের খরা দেশটির পানি সম্পদের উপর মারাত্মক চাপ সৃষ্টি করছে, যা খাদ্য নিরাপত্তা এবং মানুষের জীবন জীবিকাকে হুমকির মুখে ফেলেছে। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তন এবং ভূগর্ভস্থ পানির অতিরিক্ত ব্যবহারের কারণে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। জাতিসংঘের তথ্য অনুসারে আফগানিস্তানের মোট জনসংখ্যার 60%-রও বেশি, অর্থাৎ 2,40,00,000 মানুষ এখন মানবিক সাহায্যের উপর নির্ভরশীল। সংঘাত, অর্থনৈতিক সংকট এবং দীর্ঘ খরা মিলে দেশটিকে এক গভীর সংকটে ফেলে দিয়েছে।